এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি চিত্র আঁকো এই অনুসারে। যেহেতু এখানে পরিবেশ ব্যাসার্ধের কথা বলছে এই জন্য আমরা বৃত্ত আঁকতে হয়েছে। এই এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এডি ভূমির উপরে লম্ব, এটাকে একেবারে পরিধি পর্যন্ত বাড়াই ফেলি। এবার এই সিই যোগ করি। হ্যাঁ, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটা হলো পরিকেন্দ্র আর মানে পরিবৃত্তের ব্যাসার্ধ আর। এরপরে একে ডি পর্যন্ত বর্ধিত করে মানে একে বর্ধিত করে যেন তার পরিবৃত্তকে ই বিন্দুতে সেট করে সি যোগ করি। এবার এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ প্রমাণ করব। তাহলে এবার দেখো এখানে এটা হইছে এডিসি ত্রিভুজের কোণ এডিসি 90 ডিগ্রি। দেখো এই ত্রিভুজে এডিসি 90 ডিগ্রি, কারণ বলছে তো এডি লম্ব, বিসি এর উপর এডি লম্ব। আবার এসিই ত্রিভুজের কোণ এসিই সমান, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই সমকোণ। তারপরে আর কে কে সমান হতে পারে?
তাদের সাধারণ কোণটা কত? এ কোণটা তাদের সাধারণ কোণ। এই ত্রিভুজের সিএডি আর ওই ত্রিভুজের দেখো এক কোণ সিএই সমান, কারণ এটা সাধারণ কোণ। তারপরে এবার অবশিষ্ট কোণের জন্য আমরা সি3 তে না গিয়ে এখানে যাব। এই ত্রিভুজে ডি কোণ চলে গেছে, এ কোণ চলে গেছে, আছে সি কোণ, তাহলে হলো এসিডি। ওই ত্রিভুজে সি কোণ চলে গেছে, এ কোণ চলে গেছে, সি গেছে, এ গেছে, বাকি আছে ই, তাহলে এ ই সি। সুতরাং ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এসি, এখানে অবশিষ্ট দেখো এসিই সদৃশ কোণী ও সদৃশ, এতটুকু দেখো তোমরা। এবার যদি সদৃশ কোণীয় হয় তাহলে অনুরূপ বাহু। এডিসি ত্রিভুজের তিনটা বাহু, একটা বাহু হইছে এডি, আরেকটা বাহু হইছে এসি, আরেকটা বাহু হইছে কত সি। তার প্রমাণের থার্ড লাইনটা সেকেন্ড লাইনটা কি? ওই সাধারণ কোণের ফার্স্টের জায়গাটা কি? এটা হ্যাঁ হ্যাঁ, ই এ ই, এর আগেরটা ইকুয়ালের আগেরটা এডিসি, সিএডি না সিএডি? নিচেরটা নিচের লাইনেরটা। এসি এডি। আচ্ছা, এই সবাই দেখো, এবার লেখা বন্ধ। এডি এডি প্রমাণের মধ্যে নাই, কিন্তু আচ্ছা আমি প্রমাণ করতে হবে ওই জিনিসটা লিখি না। প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি এবি স্কয়ার সমান সমান প্রমাণ করতে হবে 2r ইনটু এডি। দেখো 2r টা মানে আর মানে সেখানে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ না এডির মধ্যে আছে, এই জন্য এটা নিব। এসি আর এবি সমান, তো এসি নিব। সিডি প্রমাণে নাই, এই জন্য এটা নিব না। এবার এবি বাহুর সাথে কোন বাহু মিলবে দেখো, চিত্রের দিকে তাকাবো না। এবি বাহুর সাথে কোনটা মিলবে, এখানে আসো। দুই মাথাতে এডি আছে কই? এই দুই মাথাতে এডি হইছে এটা, মানে বাহু কই আছে? এডি বাহু এখানে, তাহলে এটার সাথে মিলবে এসি। এবার এই ত্রিভুজের এসি দুই মাথাতে এসি আছে কই? এখানে, মানে দুই মাথাতে এসি আছে এখানে, তাহলে এটার সাথে মিলবো এ ই। তারপর এটাকে আমরা আর গুণন করব, এসি স্কয়ার সমান এ ই ইনটু এ। স্যার আপনি ফিজিক্স করাবেন কবে? ফিজিক্স কি করাবো? স্যার যে অধ্যায়গুলো টিউটোরিয়ালে আছে এগুলোর অবজেক্টিভ গুলো ভালোভাবে পারি না। ভালো করছো তো, পারো না কেন? পেইছে কোন ষষ্ঠ অধ্যায় না চলতেছে? ষষ্ঠ অধ্যায় শেষ হয়েছে নি? জি স্যার, ভালোভাবে পারি করার নাই। আচ্ছা ষষ্ঠ অধ্যায় টিউটোরিয়ালে আছে না? জি স্যার।
আমি আজকে উচ্চতর করানোর পরে এরপরে ফিজিক্সের পুরাটা একটা না রসায়নের 12 অধ্যায়টা পড়াবো। আর ইয়াটা ফিজিক্সের ওই অধ্যায়টা আজকে ধরে শেষ করবো। হ্যাঁ দেখো এবার এটা হলো যে আমাদের প্রমাণের জায়গায় কিন্তু এখানে না, এখন আমাদের প্রমাণটা করতে বলছি কি এই জায়গা কিন্তু অন্য কিছু হওয়ার কথা। এসি আর এবি সমান, এসির জায়গাতে এবি লিখতে পারবো। আচ্ছা এসির জায়গাতে এবি লিখে ফেলি। এসির জায়গাতে লিখে ফেললাম এবি স্কয়ার, এই এরপরে ইনটু এডি সাইড নোটে লিখবো যেহেতু এসি সমান সমান এবি। এবার আসুন আমরা এই দেখা যায় না 2 লিখবো, এই জায়গাতে 2 লিখবো। এখানে এইটা হচ্ছে এখানে এইটা এই জায়গা 2 লেখা লাগবে। 2 আর মানে হচ্ছে ব্যাসার্ধ, 2 আর মানে হচ্ছে ব্যাস। এবার এই যে ব্যাস এটা আমরা এখন প্রমাণ করব, এইটা কিভাবে ব্যাস এটা আমরা প্রমাণ করতে চাইতেছি। আচ্ছা নেটওয়ার্কে কি প্রবলেম যে এখনো আস্তে সবাই জয়েন করে। এখন আমরা এটা যে একটা ব্যাস সেটা প্রমাণ করব। এবার এটা ব্যাসটা কিভাবে প্রমাণ করে দেখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এই দুটো ত্রিভুজের মধ্যে কে কে সমান, এবি সমান সমান হচ্ছে এসি, তারপরে হইছে এডি সমান এডি সাধারণ মান, এরপরে কোণ এডিবি সমান সমান কোণ এডিসি, তার এটি হচ্ছে সমকোণ। এই সমকোণ হলে কি হইব, ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এসি। এবার যদি দুইটা কোণ যে ত্রিভুজ দুটো যদি সর্বসম, বিডি সমান সমান সিসি। এখানে তাহলে এডি কি, এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, এসি এই ই লিখতেছিল ই বিসি যা এর লম্ব সমদ্বিখণ্ড। সুতরাং এই পরিকেন্দ্র ও বিন্দুগামী। এবং পরিবৃত্তের ব্যাস তার মানে ই সমান সমান 2r। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। তো এটার কাহিনী এখন বলতে আসছে না। তাহলে a সমান 2r, তাহলে সুতরাং কি হলো, প্রমাণিত শেষ। সুতরাং ab স্কয়ার সমান a আর a এর জায়গা হবে এই 2r ইনটু ad, প্রমাণিত। অধ্যায়ের
তোমাদের এখানে বলছিলাম অঙ্ক ইয়াগুলা করতে কঠিনগুলো স্যারে করাই দিব। আচ্ছা তো আমার কালকে 5 আছে তো তোমরা কাজ করো আজকে করো কালকে পরীক্ষা নিব। স্যার ফিজিক্স ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ ষষ্ঠ দ্বারা তোমরা আজকে একটু ভালো করে পড়ে নিও, কালকে এটা নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব। জি স্যার। সূত্রের আলোকে কালকে রাত্রে পরীক্ষা। হ্যাঁ কালকে স্যার কালকে রাত্রে কি ফিজিক্স ষষ্ঠ অধ্যায় পরীক্ষা? কালকে দিনে দিব, কারণ রাত্রে না তোমাদের পরীক্ষা। ও হ্যাঁ জি স্যার। আচ্ছা আমরা চলতরিত অবস্থা তোমাদের ভালো না, দীপু স্যারের সহজ পরীক্ষা নিছো, তোমরা নাম্বার কম পাইছো। কোন কোন অধ্যায় আছে? চলতরিত আছে আর কোন অধ্যায় আছে ফিজিক্সের? স্যার চতুর্থ ষষ্ঠ আর 11। চতুর্থ তো হয়েছে না? জি স্যার। তাহলে 11টা একটু বুঝাই। বলো কে আর কে কি বলতে চাইতেছিলা? হ্যাঁ দেখো তোমরা 309 নাম্বার পৃষ্ঠা বাই করো বই। 309 নাম্বার পৃষ্ঠা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এই জায়গাটা তোমরা একটু পড়ে ফেলবা, এই জায়গাটা বুঝছো নি? তড়িৎ প্রবাহ এই জায়গাটা পড়ো। স্যারে শুধু পড়াইতেছি, এই দেখো এখানে একটা নিচের একটা ইয়া আছে, চিত্র আছে উদাহরণের মধ্যে। দেখো একটা ব্যাটারি সেলের পটেনশিয়ালের পার্থক্য, মানে পটেনশিয়াল মানে বিভব পার্থক্য 1.5 ভোল্ট। বিভব পার্থক্য, এটা পার্থক্য যদি হয় এত, তাহলে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? বিভব পার্থক্য যদি এত হয় তাহলে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য কত হবে? তো দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব পার্থক্য এত, কিন্তু দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? দুই প্রান্তের ভোল্টেজ এইদিকে 0 এদিকে 1.5 হইতে পারে, অথবা এইদিকে এদিকে -1.5 ওইদিকে 0 হইতে পারে। দেখো এখানে খুব মূল্যবান জিনিস আছে অবজেক্টিভ এখানে, যে দুটা ভোল্টেজ মানে একটা ব্যাটারির বা একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এটা যদি হয় তাহলে এটা দুই প্রান্তের ভোল্টেজ কত? তাহলে দুই প্রান্তের ভোল্টেজ 0 হতে পারে, এক প্রান্তে 0 অপর প্রান্তে 1.5, অথবা এক প্রান্তে -1.5 ভোল্ট অপর প্রান্তে কি হবে? 0 হইতে পারে। এটা গেছে। এর পরবর্তীতে বলছে কি, তোমাকে কিছু কাজ দিছে, দুটি 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে, দুটা দিছে 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে তোমাকে দুটা ব্যাটারিকে সংযুক্ত করে 1.5 তৈরি করতে, 1.5 বিভব পার্থক্যের সংযোগ তৈরি করতে বলছে। আমরা তো জানি এখানে ব্যাটারি দুইটা, আমি তার দিয়ে বুঝাই তোমাদের। এই দুইটাকে কিভাবে যুক্ত করলে 1.5 হবে সেটা দেখো। আমরা তো জানি সমান্তরালে যুক্ত হলে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকে। এটাও বিভব পার্থক্য 1.5, এটার বিভব পার্থক্য 1.5 থাকলে পুরো সংযোগটা দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কত? 1.5। দেখো তারা বুঝাই দিচ্ছে পাশের চিত্রে। এরপরে বলছে তবে এটারে কি করবে, একটা প্রান্তকে ভূমিতে মাটিতে সংযোগ দিয়ে দিছে। মাটিতে কেন সংযোগ দিয়ে দিছে? এক প্রান্ততে এরকম দিলে এক প্রান্ত 0 হওয়া লাগবে, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু পার্থক্য হলে কি হইব? এক প্রান্ত 0 আর এক প্রান্তে 1.5, এক প্রান্তটাকে আমরা 0 নিশ্চিত করে দিলাম। এবার এইটা মানে হচ্ছে মাটির সাথে সংযোগ মানে হচ্ছে 0,
আর বিয়োগ প্রান্তিকে তাহলে এই প্রান্তের ভোল্টেজ is 1.5। এইভাবে দেখো আমার এই বোর্ড ব্যাটারি দিছে দুটো 1.5 এর, আমাকে সংযোগও করতে হইছে যাতে বিয়োগ প্রান্তিক 1.5 থাকে, সংযোগ করলাম। তাহলে সংযোগ করলে এই দুটো সমান্তরাল দেখা তাদের বিয়োগ প্রান্তিক 1.5 হবে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে, এই প্রান্তের ভোল্টেজ কত হবে? আমি এই প্রান্তের বাড়িতে লাগাই দিলাম 0। তাহলে এই প্রান্ত যদি 0 হয় এই প্রান্ত হবে কত, 1.5 হবে। কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে কি মাইনাস হলো না কেন? কারণ আমাকে এখানে মাইনাস দিলেও হবে না দিলেও চলবে, মাইনাস দিয়েও বানাইতে পারো তুমি। কারণ মাইনাস দিলে কি হইব, 0 থেকে এটা বিয়োগ করলে 1.5, আর প্লাস দিলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে হবে। তো পরীক্ষাতে যদি মাইনাস দিয়েও আসে, যে মাইনাস দিয়ে তোমাদেরকে বলবে এই সংযোগের ভোল্টেজ কত, তাহলে তুমি এইটা থেকে এটা বিয়োগ করবা। আর যদি এইভাবে দিয়ে বলে এই সংযোগের ভোল্টেজ মানে বিয়োগ পার্থক্য কত, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবা। মানে ছোটটা থেকে বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করবা। এবার 3 ভোল্টেজের বানাবো, মানে বিয়োগ পার্থক্য কি হবে, যাতে 3 হয়, তাদের সংযোগে যাতে বিয়োগ পার্থক্য 3 হয়। তাহলে বিয়োগ পার্থক্য 3 বানাতে গেলে এই দুটা ভোল্টেজ দুটা বিয়োগ পার্থক্য এইভাবে যুক্ত করব 1.5, কারণ সমান্তরালে মানে সিরিজে যুক্ত করলে তাদেরটা যোগ হয়। এবার এটারে কি করব, ভূমিতে লাগাই দিব। তাহলে এই প্রান্তটা 0 আর এই প্রান্তটা কত হইব, ইয়া 1.5 যোগ করলে এটা 3 হবে। তাহলে এবার দেখো পার্থক্যটা কত হয়। আবার দেখো দুটা ব্যাটারি দিয়ে 3 ভোল্ট বানাবো। কেমনে বানাবো, 3 ভোল্ট বানাতে গেলে জোড়া লাগাইলাম 1.5 মানে আমার ফারানুর সময়ে এক খুব চাপ করব দাও মাইনাস দিন তুমি। তাহলে এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। তাহলে এবার শূন্যর সাথে এবার এটা কেমনে আসবে হিসাবটা, এই 0 থেকে এটা যোগ করলে 1.5, এটার সাথে এই পার্থক্য যোগ করলে 3 হয়, তাহলে এই প্রান্ত হবে 3। আমরা কিন্তু এগুলা সৃজনশীল করতে গেলেও কাজে লাগে। এরপরে দেখো এরপরেটা বানাইতে বলছে কত, তাহলে এখানে চিত্র আছে, চিত্র দেখে দেখে তোমরা এই বাকিটা সলিউশন করে ফেলবা। পরিবাহী এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অবজেক্টিভের জন্য। এরপরে আসো পরিবাহী অর্ধপরিবাহী এগুলা পড়বা। বিদ্যুৎ প্রবাহের দিক, শুরুতে একটা চিত্র, দুটা চিত্র দিছে। প্লাস এটা খালি, তার মানে ওটাতে আধান নাই। যখন দুটাকে সংযোগ দিব তখন কি হবে, যেখানে আধান বেশি সেটাকে মানে উচ্চ বিভব, আর যেখানে আধান নাই বা কম সেখানে বলা হয় নিম্ন বিভব। বিভব মানে হচ্ছে কি ধনাত্মক আধানের চাপ। বিভব মানে হচ্ছে ধনাত্মক আধানের চাপ বোঝায়। তো এইখানে এই জন্য এখানে ধনাত্মক আধান আছে দেখে এটা উচ্চ বিভব, এখানে ধনাত্মক আধান নাই দেখে এটা নিম্ন বিভব দিলাম। দুটো যদি সংযোগ করি তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, তখন এটা এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসবে, তখন এটা পজিটিভটা বাদ, তখন এটা এইখানটা পজিটিভ। এবার এইখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসবে, তখন ওইটা পজিটিভ। এইখান থেকে আরেকটা ইলেকট্রন আসবে, এইখানে পজিটিভ। এরপরে আর বিদ্যুৎ চলাচল করবে না।
দুই জায়গায় সমান হয়ে গেলে ভোল্টেজ তখন আর বিদ্যুৎ চলাচল করে না, মানে ইলেকট্রনের চলাচল করে না। তাহলে এতক্ষণ যে স্যারে বুঝাইছি ভোল্টেজের যদি পার্থক্য থাকে, ভোল্টেজের পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ হবে। আগের দিনের ধারণা ছিল ধনাত্মক আদান প্রবাহিত হয়। তোমরা তো দেখছো ইলেকট্রন দেখো নাই, তোমাদের কাছে তো মনে হবে যে পজিটিভ আদান ওই দিকে গেছে। আগের দিনে বিজ্ঞানীরা ধারণা এটাই করতো যে পজিটিভ আদান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তো তখন ওইটাকে বলছে তারা তড়িৎ প্রবাহ। কিন্তু বর্তমানে ইলেকট্রন, প্রোটন এগুলো আবিষ্কারের পরে আমরা জানি যে কি প্রোটন মানে ধনাত্মক আদান চলাচল করতে পারে না, ঋণাত্মক আদান চলাচল করতে পারে। তাহলে ঋণাত্মক আদান মানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিকে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের প্রবাহ দিক আর বিদ্যুৎ প্রবাহ দিক হচ্ছে ভিন্ন। বিদ্যুৎ প্রবাহ বলতে কোনো কথা নাই, ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ বলতে কোনো কথা নাই, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর পুরাতন সংখ্যার সাথে ওদের সাথে মিলিয়ে ওদের দিকটা ছিল ইলেকট্রনের প্রবাহের দিক। এই জন্য ধরা হয় বিদ্যুৎ প্রবাহ যেটা ধরা হয় সেটাকে ধরা হয় ইলেকট্রনের প্রবাহের বিদ্যুৎ। আবার বুঝছি আগে তখন আর এখন আমরা ধরি ইলেকট্রন ঋণাত্মক আদান প্রবাহিত হয়। তো এই তারা ইলেকট্রন যদি ওই দিক থেকে এদিকে আসে তখন তাদের কাছে মনে হইতো যে কি আসলে ধনাত্মক আদান না ওই দিকে যায়, তখন তারা ওইটাকে আসলে তড়িৎ প্রবাহের দিক ধরে, ওইটাই এখনো তড়িৎ প্রবাহের দিক এখনোই আছে। তো এই জন্য আমরা কি করি কাজের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকটা ধরি আমরা কি তড়িৎ প্রবাহের দিক। তাহলে এই তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের দিকটা একটু পড়বা। এবার তড়িৎ প্রবাহের একটা সূত্র আছে, I = Q/T। সূত্রটার সঙ্গে আছে তড়িৎ প্রবাহ কাকে বলে আগে বলি। তড়িৎ প্রবাহ কাকে বলে? কোন পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। আবার বলি তড়িৎ প্রবাহ কাকে বলে? ক্লাস 8 এ পড়ছিলাম। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তো মনে করি টি সময়ে প্রবাহিত হয় হচ্ছে কিউ পরিমাণ আদান, একক সময় প্রবাহিত হইব Q/T আদান। এটা কি আই দ্বারা প্রকাশ করা? একক, এককটা হয় কি আদানের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে কত? সেকেন্ড, বা এই তড়িৎ প্রবাহের একক বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলে? পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আদান প্রবাহিত হয়, 1 সেকেন্ডে 1 কুলম্ব আদান প্রবাহিত হলে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান হবে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা বলবা 1 অ্যাম্পিয়ার কাকে বলে? লেখো, প্রশ্নগুলো লিখে রাখো। দুই নাম্বার প্রশ্ন, 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 3 নাম্বার, 10 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? তাহলে 10 অ্যাম্পিয়ার বলতে বোঝায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 10 কুলম্ব। নিচে আছে তো এটা সব সময় ভগ্নাংশ থাকলে এটা সব সময় একই থাকে। তাহলে কোন 10 অ্যাম্পিয়ার বলতে বোঝায় পরিবাহী যে কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 10 কুলম্ব আদান প্রবাহিত হয় তার পরিমাণকে বোঝায়। স্যার কার জানি মিউট অন করা। এই এটা অফ করো মিউটটা। এবার ওহমের সূত্র অনেকগুলো অবজেক্টিভ আছে, তার বাড়ি কই, তার জন্ম সাল, এগুলো অবজেক্টিভ আছে।
এগুলা পড়বা। এরপর আছে ওহমের সূত্র। স্থির তাপমাত্রায় কোন পরিবাহী প্রবাহিত তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক। এটা পার্থক্য। পরিবাহীর মধ্যে দিয়ে স্থির তাপমাত্রা বলছে, স্থির তাপমাত্রায় পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। স্যার সরাসরি লিখছে সূত্রটা, কারণ ওই প্রমাণটা তো আসে না তো এখানে। এবার এইটার পরিবর্তে এখানে ব্যবহার করা হয় জি। এখানে জিটা হচ্ছে পরিবাহিতা, আর জি এর বিপরীত রাশি। দেখো দেখো জি হইছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, তাকে পরিবাহীর পরিবাহিতা বলে, পরিবাহিতা বলে। আর পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে আর, অর্থাৎ জি সমান সমান হচ্ছে 1/r। তাহলে সুতরাং I সমান সমান কত হইব b/r। এইটা এবার আসো গেল এটা এখানে। তাহলে এটার সম্পূর্ণ তথ্য তোমরা এখানে অবজেক্টিভ, অনেকগুলো অবজেক্টিভ আছে, এটা পড়ে ফেলবে। এরপরে রোধ করব আমরা। রোধ, রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি হয় তাকে রোধ বলে। রোধের একক হয়েছে ওহম, এটা আমরা জানি। এবার রোধের সূত্র, রোধ নির্ভরশীল চারটা বিষয়ের উপর। 1 নাম্বার দৈর্ঘ্য, 2 নাম্বার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, 3 নাম্বার তাপমাত্রা, 4 নাম্বার উপাদান। এই সেটটা লিখে নাও, তোমাদের বইয়ে নাই এই সেটটা। হ্যাঁ, লেখা শেষ হলে বলো। এবার দেখো তাপমাত্রা স্থির থাকলে, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে রোধ নির্ভরশীল হয়েছে 3টা বিষয়ের উপর: দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান। তাপমাত্রা স্থির থাকলে রোধ 3টা বিষয়ের উপর নির্ভরশীল। অবজেক্টিভ এরকম আসে, তাপমাত্রা স্থির থাকলে রোধ কয়টি বিষয়ের উপর নির্ভরশীল। আর যদি বলে তাপমাত্রা
তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদানের তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদানের পরিবাহী রোধ দুটা বিষয়ের উপর নির্ভরশীল। তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদানের পরিবাহী রোধ নির্দিষ্ট করে দিলে এটাও তো স্থির, তাপমাত্রা স্থির, নির্দিষ্ট উপাদান বলে এটাও স্থির, তাহলে দুটা বিষয়ের উপর নির্ভরশীল। এই জন্য দুটা জিনিসের উপর নির্ভরশীল করে দুটা সূত্র আছে। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, রোধের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে সূত্র এরকম, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট উপাদান এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাপমাত্রা স্থির থাকলে বা অথবা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। স্যারের সংজ্ঞাটা আবার বলি, স্থির তাপমাত্রা নির্দিষ্ট উপাদান এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্থির তাপমাত্রা নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এর অর্থ হইছে দৈর্ঘ্য বড় হলে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। এখন এইটা থেকে দুইটা প্রশ্ন আসে। একটা প্রশ্ন হচ্ছে লম্বা তার অপেক্ষা খাটো তারে তড়িৎ, আচ্ছা ওরে কি সাইডের স্টাডিটা সস খাটো তারে তড়িৎ প্রবাহ বেশি হয়, ব্যাখ্যা করো। 2 নাম্বার প্রশ্ন, একটি 10 মিটার লম্বা তারকে সমান 2 ভাগে বিভক্ত করলে তড়িৎ প্রবাহ কিরূপ হবে? হ্যাঁ, দুটা প্রশ্ন লিখো, তারপর তার ব্যাখ্যা দেখো। এবার ব্যাখ্যা দেখো। লম্বা তার অপেক্ষা খাটো তারের তড়িৎ প্রবাহ বেশি হয়, ব্যাখ্যা করো। এটার জন্য দৈর্ঘ্যের সূত্রটা দিবা। দৈর্ঘ্যের সূত্রটা প্রথম লিখবে, স্থির তাপমাত্রা নির্দিষ্ট উপাদানের পরিবাহী প্রস্থচ্ছেদ স্থির থাকলে এর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, তড়িৎ প্রবাহ হবে কম। দেখো, দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, তড়িৎ প্রবাহ হবে কম। দৈর্ঘ্য কম হলে রোধ হবে কম, তড়িৎ প্রবাহ হবে বেশি।
এই জন্য লম্বা তারের রোধ বেশি, তড়িৎ প্রবাহ হয় কম, খাটো তারের রোধ কম, তড়িৎ প্রবাহ হয় বেশি। শেষ। মেইন কথা হচ্ছে এইটারে, এই সূত্রটারে ব্যাখ্যা দিবা। এরপর বলছে একটি 10 মিটার লম্বা তারকে সমান দুই ভাগে বিভক্ত করলে তড়িৎ প্রবাহ কি রূপ হবে। আবার বলবা সূত্রটা আমরা জানি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদ স্থির থাকলে এর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এর অর্থ হচ্ছে দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হবে, তড়িৎ প্রবাহ হবে কি অর্ধেক। দেখো কি বলছি, রোধ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ, রোধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ হবে দ্বিগুণ, তড়িৎ প্রবাহ হবে অর্ধেক। আর দৈর্ঘ্যকে অর্ধেক করলে রোধ হবে অর্ধেক, তড়িৎ প্রবাহ হবে কি দ্বিগুণ। মানে হচ্ছে রোধের সমানুপাতিক হচ্ছে আর ব্যস্তানুপাতিক হচ্ছে তড়িৎ প্রবাহ। রোধের ব্যস্তানুপাতিক হচ্ছে তড়িৎ প্রবাহ। কিভাবে? আমরা না জানি I ইকুয়াল V বাই R। বিভব পার্থক্য স্থির থাকলে, বিভব পার্থক্য যদি স্থির থাকে তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তো এই কারণে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় রোধ হয়ে যাবে অর্ধেক, তড়িৎ প্রবাহ হয়ে যাবে দ্বিগুণ। দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ, রোধ হবে দ্বিগুণ, তড়িৎ প্রবাহ হবে অর্ধেক। তো এখানে একটি 10 মিটার লম্বা তারকে সমান দুই ভাগে বিভক্ত করলে দৈর্ঘ্য হয়ে যায় অর্ধেক, রোধ হবে অর্ধেক, তড়িৎ প্রবাহ হবে দ্বিগুণ। আচ্ছা আমি এটা বুঝাই বলে, এটা লেখো, সুন্দর করে লেখো। প্রথম রোধের সূত্রটা বলি, তোমরা লিখো। আচ্ছা নিজে লিখি। এই কার স্পিকারটা অন? না, স্পিকারটা অফ রাখতে হয়। কে বারবার স্পিকারটা অন করো।
তার ডান দিকে দেখা যায় না। না আসতেছে। চারতলা কে আসে? বাসা সুন্দর করছে কিন্তু কে আসে এখন তো আর। মাইশা হ্যাঁ সুন্দর হয়ে গেছে। স্যার ভুলে হয়ে গেছে। বুঝি না। স্যার ভুলে মিউট অন হয়ে গেছে। তোমার সাথে কি তোমার আম্মু কি ক্লাস করতে আইছে নাকি? কথা বলতেছো কার সাথে? আম্মু সামনে। সামনে থাকতো না, আবার বসে বসে ক্লাস করতে আইছো, করো, ক্লাস করো না। হ্যাঁ আম্মু রুটি বেলা আম্মু এখন আসছে, আম্মু তখন বাসায় ছিল না। খালি খালি এক আছে আম্মু আর এক আছে আপনি। স্যার কার জানে স্যার কার যেন মিউট অন করা। ফ্লাক্সি J6+ এটা কি? মাহি এটা কে বলতে পারো উত্তর এটা? হ্যাঁ, এটার উত্তরটা কে বলতে পারবা?
মাইশের উত্তর কি হইব? করতেছি, পরে বলতেছি। দেখি কে বলতে পারো? সুতরাং এবার আসো প্রস্থচ্ছেদ মানে প্রস্থের সূত্র কি? প্রস্থচ্ছেদের সূত্র স্থির তাপমাত্রা নির্দিষ্ট উপাদানের পরিবাহী দৈর্ঘ্য স্থির থাকলে রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতে অর্থাৎ আর সমানুপাতিক 1/a। প্রশ্ন চিকন তার অপেক্ষা মোটা তারে তড়িৎ প্রবাহ বেশি হয় কেন? দুই নম্বর প্রশ্ন, একটি তারকে প্রস্থ বরাবর দ্বিখণ্ড করলে তড়িৎ প্রবাহ কিরূপ হবে?
তাহলে এটার ব্যাখ্যাও একই রকম। কি ব্যাখ্যাটা কি? অর্থাৎ এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, যদি প্রস্থদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, রোধ হইব অর্ধেক, তড়িৎ প্রবাহ হবে দ্বিগুণ। দেখো কি বলছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয়, রোধ হবে অর্ধেক, তড়িৎ প্রবাহ হবে দ্বিগুণ। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক হয়, রোধ হইব দ্বিগুণ, তড়িৎ প্রবাহ হবে কি অর্ধেক। এটা তাহলে আমরা এটার জবাবটা দিতে পারবো। দ্বিখণ্ডিত করলে প্রস্থচ্ছেদ অর্ধেক হয়ে যায়, দ্বিখণ্ডিত করলে প্রস্থচ্ছেদ অর্ধেক হয়ে যায়, প্রস্থ বরাবর দ্বিখণ্ডিত করলে। আর এটার জবাবটা হবে কি রকম, আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এর মানে কি, এটা বেশি হইলে এটা কম হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে। এটা কম হলে এটা বেশি হবে, তড়িৎ প্রবাহ হবে কি কম। তাহলে এই জন্য মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, রোধ হবে কম, তড়িৎ প্রবাহ বেশি। চিকন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইছে কম, রোধ বেশি, তড়িৎ প্রবাহ হবে কম। এইভাবে ব্যাখ্যা দিয়ে দিবা। এবার আপেক্ষিক রোধ নির্ণয়। আমরা সূত্র শিখছি আর সমানুপাতিক L, আর একটা সূত্র শিখছি আর সমানুপাতিক 1/L। দুটাকে যদি আমরা লিখি আর সমানুপাতিক L/L, এটা লেখা যায়। এরপরে লেখা যায় আর সমানুপাতিকটা বাদ দিয়ে আমরা তুলতে পারি রো L/A। তাহলে রো সমান সমান হবে কত, A/L। আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ। এর একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। তার একক দেখো, একক কত হইব, ওহম মিটার। আপেক্ষিক রোধ কাকে বলে? অথবা আপেক্ষিক রোধ কাকে বলে? সরাসরি আপেক্ষিক রোধ হচ্ছে এখান থেকে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্যে এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী রোধকে আপেক্ষিক রোধ বলে। তোমরা কাজ করবা, এই আপেক্ষিক রোধ, তারপরে পরিবাহকত্ব আছে। আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব, এটা হচ্ছে সিগমা। এই এতটুকু আর এখানে মানগুলা পড়বা। তোমাদের আগামী কালকের পড়া হয়েছে কি, পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক। মাইশা মনোযোগ দিয়ে শোনো, তুমি গ্রুপে একটু লিখে দিতে হইব। পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস। এই অধ্যায়ের এতটুকু পর্যন্ত পড়া। আর রসায়ন বিজ্ঞানের 12 অধ্যায়ের সংকেত গুলো HW, সংকেত এবং নাম। 12 অধ্যায়ের সংকেত এবং নাম গুলা HW। আল্লাহ হাফেজ। যারা লেখা হয় না হোয়াটসঅ্যাপে গ্রুপে নি দিব। এটা গ্রুপে লিখে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাইরে